ডিয়ার স্টুডেন্টস, আজকের যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে কার্ডিওভাস্কুলার অ্যান্ড রেসপিরেটরি চেঞ্জেস ডিউরিং এক্সারসাইজ। এই টপিকটা তোমাদের ফোর্থ সেমিস্টার হিউম্যান ফিজিওলজি অনার্স সিলেবাসে আছে। তো চলো আমরা দেখে নিই যে এক্সারসাইজের সময় আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেম আর রেসপিরেটরি সিস্টেম কীভাবে রেসপন্ড করে এক্সারসাইজের সময়। ঠিক আছে, তা চলো। আচ্ছা, এখানে আমরা প্রথমেই যেটা জানবো সেটা হচ্ছে আমাদের যে সার্কুলেটরি সিস্টেমটা আছে, এই সার্কুলেটরি সিস্টেমটা তারা কি করে না, তারা সবসময় এমনভাবে কাজ করে যাতে কিনা যে কোনো কন্ডিশন আসুক সেই কন্ডিশনটা রেস্টও হতে পারে বা এক্সারসাইজ হতে পারে, যে কোনো কন্ডিশানে তারা যাতে অপটিমাম পারফরমেন্স দিতে পারে, সেই জন্য আমাদের সার্কুলেটরি সিস্টেমটা কাজ করে। আর আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেমটা কী করে না, তারা এক্সারসাইজের সময় তারা কী করে, দে নিড টু ডেলিভার গ্রেটার অ্যামাউন্টস অফ অক্সিজেন অ্যান্ড এনার্জি সাবস্ট্রেট টু দ্য ওয়ার্কিং মাসেল। তো এটা হচ্ছে মোদ্দা কথা। আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেমটা আমাদের যে স্কেলেটাল মাসেলগুলো আছে যেগুলো কাজ করছে এক্সারসাইজের সময়, তাদেরকে কী দেবে না, গ্রেটার অ্যামাউন্ট অফ অক্সিজেন আর এনার্জি সাবস্ট্রেট, মানে অক্সিজেন আর এটিপি দিতে হবে, নয়তো মাসেলগুলো কন্ট্রাক্ট করতে পারবে না। মাসেলগুলো কন্ট্রাক্ট না করলে এক্সারসাইজ করার কোনো প্রশ্নই নেই। তাহলে দ্য ফোকাস ইজ টু গেট মোর ব্লাড টু দ্য ওয়ার্কিং মাসেল। তাহলে এই জিনিসটা করতে গেলে আমাদের কী করতে হবে না, যেসব মাসেলগুলো কাজ করছে এক্সারসাইজের সময় সেই মাসেলগুলোতে আমাদের প্রচুর পরিমাণে ব্লাড সাপ্লাই দিতে হবে। ঠিক আছে, অ্যান্ড দেয়ার ফর স্পিড অফ দ্য রিমুভাল অফ কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড আদার ওয়েস্ট প্রোডাক্টস। এবার মাসেল যখন কাজ করছে, মাসেলে যখন মেটাবলিজম হচ্ছে এক্সারসাইজের সময়, তখন কী হচ্ছে না, কার্বন ডাইঅক্সাইড আর আদার ওয়েস্ট প্রোডাক্ট জেনারেট হচ্ছে। তো সেগুলোকেও রিমুভ করতে হবে, এবং সেগুলো রিমুভ করার জন্য আমাদের সার্কুলেশন বা ব্লাড সাপ্লাই টু দ্য মাসেল আমাদের বাড়িয়ে দিতে হবে। ঠিক আছে, তো এইটা করার জন্য আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেমে অনেকগুলো চেঞ্জ হয়, এক্সারসাইজের সময় অনেকগুলো রেসপন্স হয়। ঠিক আছে, তো সেই রেসপন্সগুলো চলো আমরা দেখে নিই। এই রেসপন্সগুলো কী না, এই দেখো এই ফ্লো চার্টটার মধ্যে দেখতে পাচ্ছি যে যখন এক্সারসাইজ হয় সেই এক্সারসাইজটা দুটো টাইপ অফ রেসপন্স দিয়ে সেই এক্সারসাইজের এফেক্টটা আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেমের ওপর হয়। একটা হচ্ছে সেন্ট্রাল কমান্ড আর একটা হচ্ছে লোকাল রেসপন্স। সেন্ট্রাল কমান্ড কোনটা? সেন্ট্রাল কমান্ড হচ্ছে নার্ভাস সিস্টেমের থ্রু দিয়ে। ঠিক আছে, নার্ভাস সিস্টেমে আমরা জানি যে অটোনমিক নার্ভাস সিস্টেমের দুটো পার্ট আছে, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আর প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। এই সিম্প্যাথেটিক আর প্যারাসিম্প্যাথেটিক যে নার্ভাস সিস্টেমের যে নার্ভসগুলো আছে, এই নার্ভসগুলো আমাদের যে কার্ডিওভাস্কুলার সিস্টেমের যে অর্গ্যানগুলো আছে, যেমন হার্ট, ব্লাড ভেসেল, এগুলোকে ইনারভেট করে। ঠিক আছে, তাহলে এদের থ্রু দিয়ে একটা কাজ হবে, হ্যাঁ, একটা দিক এদের থ্রু দিয়ে কাজ করবে, আর একটা দিক কোন দিকে কাজ করবে না, লোকাল রেসপন্স। লোকাল রেসপন্সটা কোথাও হবে না, মাসেলে হবে। ঠিক আছে, তো মাসেলে কিছু জিনিস হবে, যেমন মাসেলে তোমার যে ব্লাড ভেসেলগুলো আছে সেই ব্লাড ভেসেলগুলোতে সেগুলো ডাইলেশন হবে। হ্যাঁ, সেগুলো ডাইলেট হলে ব্লাড সাপ্লাই বেড়ে যাবে, ব্লাড সাপ্লাই বেড়ে গেলে বেশি পরিমাণে অক্সিজেন ডেলিভার হবে মাসেলে। ঠিক আছে, আর কার্বন ডাইঅক্সাইড যেটা জেনারেট হচ্ছে মাসেলে, সেই কার্বন ডাইঅক্সাইড আর ওয়েস্ট প্রোডাক্টসগুলো রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, তো চলো আমরা দেখে নিই যে সেন্ট্রাল কমান্ডটা কী করছে। সেন্ট্রাল কমান্ডটা দেখো এখানে দেখতে পাচ্ছি যে সেন্ট্রাল কমান্ডটা কী করছে, যখনই একটা এক্সারসাইজ হচ্ছে তখন সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি অফ দ্য অটোনমিক নার্ভাস সিস্টেম, এই সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটিটা বেড়ে যাচ্ছে। আর আমরা জানি সিম্প্যাথেটিক নার্ভস টু দ্য হার্ট, সিম্প্যাথেটিক নার্ভসগুলো হার্টে গেছে। হার্টে এরা কী করে না, এরা হার্টে গিয়ে এরা অ্যাড্রিনালিন সিক্রিট করে। ঠিক আছে, এবং এই অ্যাড্রিনালিনটা কী করে না, হার্টে যেসব β1 অ্যাড্রিনার্জিক রিসেপ্টার্স আছে, হ্যাঁ, সেই β1 অ্যাড্রিনার্জিক রিসেপ্টারের সাথে বাইন্ড করে এরা হার্ট রেট, কন্ট্রাক্টিলিটি বা ফোর্স অফ কন্ট্রাকশান আর কার্ডিয়াক আউটপুট যেটা সেইগুলোকে বাড়িয়ে দেয়। ঠিক আছে, তাহলে হার্ট রেট বেড়ে গেল, আমার ফোর্স অফ কন্ট্রাকশান বেড়ে গেল, এবং হার্ট রেট আর ফোর্স অফ কন্ট্রাকশান যদি বাড়ে তাহলে কী হবে না, কার্ডিয়াক আউটপুট বেড়ে গেল। কারণ ফোর্স অফ কন্ট্রাকশান বাড়লে আমার স্ট্রোক ভলিউম বেড়ে যাবে, স্ট্রোক ভলিউম বাড়লে অটোমেটিক্যালি আমার কার্ডিয়াক আউটপুটটা বেড়ে যাবে। কার্ডিয়াক আউটপুট বেশি হওয়া মানে বেশি অ্যামাউন্ট অফ ব্লাড হার্ট থেকে পাম্প হয়ে বাইরে বেরিয়ে আসবে। ঠিক আছে, এছাড়া দেখো এটা তো গেলো হার্টে হলো। ঠিক আছে, এছাড়া আমাদের যেসব ব্লাড ভেসেলগুলো আছে, যেসব আর্টেরিওলসগুলো আছে, সেই আর্টেরিওলসগুলো কী হবে না, যেগুলো তোমার স্প্ল্যাঙ্কনিক আর রেনাল, মানে যেগুলো হচ্ছে তোমার এই অ্যাবডোমেন আর আমাদের যে রেনাল মানে কিডনির যেসব ব্লাড ভেসেলগুলো আছে, সেগুলোর কী হবে না, সেগুলোর কনস্ট্রিকশান হবে। সেগুলোর কনস্ট্রিকশান কেন হবে? কেননা এই সমস্ত জায়গায় তো আমার ব্লাড পৌঁছে লাভ নেই, কারণ এরা তো আর এখন কাজ করছে না। কাজ কে করছে? মাসেলগুলো। তাহলে আমাকে এদের মধ্যে যে ব্লাড সাপ্লাইটা যাচ্ছে সেই ব্লাড সাপ্লাইটাকে রেস্ট্রিক্টেড করতে হবে। সেইটা রেস্ট্রিক্টেড করার জন্য আমাকে এই ব্লাড ভেসেলগুলোকে কনস্ট্রিক্ট করে দিতে হবে। ঠিক আছে, এবং এদের মধ্যে যে ব্লাডটা যেত, এদের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ব্লাড যেত, সেই ব্লাডটাকে আমাকে ডাইভার্ট
ডাইভার্ট করে দিতে হবে কোথায় না মাসেলে, স্কেলেটাল মাসেলে, ঠিক আছে। আর একটা দেখো কী হচ্ছে, আর একটা হচ্ছে কনস্ট্রিকশন অফ ভেন্স হচ্ছে। যেসব ভেনগুলো আছে আমরা জানি আর্টারি কী করে, কোনো একটা টিস্যুতে আর্টারি ব্লাড নিয়ে আসে, আর ভেন কী করে ব্লাড ওই টিস্যু থেকে ব্লাড ফেরত নিয়ে আসে, ঠিক আছে, নিয়ে এসে হার্টে নিয়ে যায়, ঠিক আছে। তো হার্টে যখন নিয়ে যাচ্ছে ভেনটা, যখন টিস্যু থেকে যে মানে কী বলবো ডিঅক্সিজেনেটেড ব্লাডটাকে নিয়ে যখন হার্টে নিয়ে যাচ্ছে, তখন এই জিনিসটাকে আমরা বলি ভেনাস রিটার্ন। কেন ভেনের দ্বারা এই ডিঅক্সিজেনেটেড ব্লাডটা রিটার্ন হচ্ছে টু দ্য হার্ট, ঠিক আছে। তাহলে এই কনস্ট্রিকশন অফ ভেন্স করে আমরা কী করছি না, আমরা ভিনাস রিটার্নটাকে বাড়িয়ে দিচ্ছি, যাতে কি না বেশি করে আবার কার্ডিয়াক আউটপুট হয়, এবং বেশি করে কার্ডিয়াক আউটপুট হলে ভিনাস রিটার্ন যদি বেশি হয়, ব্লাড যদি বেশি পরিমাণে হার্টে আসে, হ্যাঁ, তাহলে কী হবে না হার্টটা বেশি করে স্ট্রেচ হবে। হার্টটা যত বেশি করে স্ট্রেচ হবে তত জোরে ফোর্সফুলি হার্টটা কন্ট্র্যাক্ট করবে, এবং যত ফোর্সফুলি হার্টটা কন্ট্র্যাক্ট করবে পার বিটে তত স্ট্রোক ভলিউম বাড়বে, যত স্ট্রোক ভলিউম বাড়বে তত কিন্তু কার্ডিয়াক আউটপুট বাড়বে, ঠিক আছে। তাহলে আমার কী হবে না আনস্ট্রেসড ভলিউম মানে হচ্ছে আমার যেই জায়গায় আমার ব্লাড দরকার সেই জায়গায় আমাকে ব্লাড পৌঁছে দিতে হবে, ঠিক আছে। তো এইভাবে আমি আমার মাসেলগুলোতে ব্লাড পৌঁছে দিতে পারছি। এবং দেখো এই যে মেকানিজমটা, এই যে কনস্ট্রিকশান হচ্ছে, হ্যাঁ, মানে ভেন্সের যে কনস্ট্রিকশান হচ্ছে সেটা কিসের দ্বারা হচ্ছে না, এটা আলফা অ্যাড্রিনার্জিক রিসেপ্টার অ্যাক্টিভেশনের জন্য হচ্ছে। ওই যে ব্লাড ভেসেলগুলো আছে ভেনের মধ্যে কী আছে, ভেনের যে স্মুথ মাসেলগুলো আছে তাতে এই আলফা অ্যাড্রিনার্জিক রিসেপ্টারগুলো আছে, অ্যাড্রিনালিন গিয়ে আলফা অ্যাড্রিনার্জিক রিসেপ্টারে গিয়ে কাজ করছে, কাজ করে ওদের কনস্ট্রিকশান করাচ্ছে, ঠিক আছে। এবার চলে এসো লোকাল রেসপন্সটা। লোকাল রেসপন্সে কী হচ্ছে না, লোকাল রেসপন্সে আমাদের মাসেলে যেসব ব্লাড ভেসেলগুলো আছে সেই ব্লাড ভেসেলগুলোতে বিটা 2 অ্যাড্রিনার্জিক রিসেপ্টার আছে, এবং অ্যাড্রিনালিন কী করে না সেই বিটা 2 অ্যাড্রিনার্জিক রিসেপ্টারসগুলোর সাথে গিয়ে বাইন্ড করে সেগুলো কী করায় না এরা ডাইলেশন করায়, ডাইলেশন অফ স্কেলেটাল মাসেল আর্টেরিওলস, মানে স্কেলেটাল মাসেলের যেসব ব্লাড ভেসেলগুলো আছে সেই ব্লাড ভেসেলগুলোকে ডাইলেট করে দেয়, যাতে বেশি পরিমাণ তোমার ব্লাড স্কেলেটাল মাসেলে যেতে পারে এবং বেশি পরিমাণ অক্সিজেন ডেলিভার্ড হতে পারে, ক্লিয়ার। তাহলে দেখো মলিকিউলটা কিন্তু একটাই, অ্যাড্রিনালিন, ঠিক আছে, কিন্তু কীভাবে ওরা কাজ করছে, এরা ভেনে গিয়ে কিন্তু এরা ভেনকে কনস্ট্রিক্ট করাচ্ছে, কিন্তু স্কেলেটাল মাসেল আর্টেরিওলসে কী করছে না এরা অ্যাড্রিনালিনটা কিন্তু ডাইলেশন করাচ্ছে। কেন? কারণ দেখো রিসেপ্টারের ওপর ডিপেন্ড করে। এই যে রিসেপ্টারটা যেটা কিনা ভেনে আছে সেটা হচ্ছে আলফা 1 রিসেপ্টার, এরা কী করে এরা কনস্ট্রিকশন করায়, ঠিক আছে, মাসেল স্মুথ মাসেলের কন্ট্রাকশন করাচ্ছে। আর বিটা 2 যে অ্যাড্রিনার্জিক রিসেপ্টার যেটা কিনা মাসেলের ব্লাড ভেসেলে আছে সেগুলো কী করছে না সেগুলো রিল্যাক্সেশন করাচ্ছে স্মুথ মাসেলে যখন রিল্যাক্সেশন হবে, ব্লাড ভেসেলে স্মুথ মাসেলে যখন রিল্যাক্সেশন হবে তখন এই ব্লাড ভেসেলগুলো ডাইলেট করবে এবং প্রচুর পরিমাণ ব্লাড ফ্লো করবে, ক্লিয়ার। চলো এবার নেক্সট দেখে নিই। নেক্সট দেখো এই যে টেবিলটা, এই টেবিলটা খুব সুন্দর করে বোঝানো হচ্ছে যে কী কী চেঞ্জ, কী কী রেসপন্স হচ্ছে আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেমে। ওকে, চলো দেখে নিই। তো প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে কার্ডিয়াক আউটপুট। আমি আগেই বলেছি কার্ডিয়াক আউটপুট বেড়ে যাবে, ইনক্রিজ করবে, হ্যাঁ। কেননা ইনক্রিজ কার্ডিয়াক রেট আর স্ট্রোক ভলিউম। ওই যে সিম্প্যাথেটিক নার্ভস টু দ্য হার্ট ওরা গিয়ে হার্টটাকে স্টিমুলেট করছে, হ্যাঁ, হার্টটাকে স্টিমুলেট করে তোমার বিটা অ্যাড্রিনার্জিক রিসেপ্টারের দ্বারা হার্টটাকে স্টিমুলেট করছে, হার্টটাকে স্টিমুলেট করে হার্টের রেট যে কী বলবো হার্ট রেটটাকেও বাড়িয়ে দিচ্ছে, হ্যাঁ, আর স্ট্রোক ভলিউম মানে ফোর্স অফ কন্ট্রাকশনটাকে বাড়িয়ে দিচ্ছে, ঠিক আছে। তবে দেখো কার্ডিয়াক রেট আগেই বলেছি ইনক্রিজ সিম্প্যাথেটিক নার্ভ অ্যাক্টিভিটি আর ডিক্রিজ অ্যাক্টিভিটি অফ দ্য ভেগাস নার্ভ, ঠিক আছে। ভেগাস নার্ভটা কোনটা? প্যারাসিম্প্যাথেটিক নার্ভ। এই ভেগাস নার্ভটা কিন্তু হার্টে যায়, ঠিক আছে। তাহলে কি হচ্ছে না একদিকে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটির ডিসচার্জটা বেড়ে যাচ্ছে, সিম্প্যাথেটিক নার্ভের ডিসচার্জ টু দ্য হার্ট বেড়ে যাচ্ছে, আর একদিকে যে ভেগাস নার্ভের যে ডিসচার্জটা আছে সেটা কমে যাচ্ছে, ঠিক আছে, ডিক্রিজ অ্যাক্টিভিটি হচ্ছে, এবং তার জন্য কী দেখছি আমরা না কার্ডিয়াক রেট বা হার্ট রেটটা বেড়ে যাচ্ছে। তারপর দেখো স্ট্রোক ভলিউম তো বাড়বেই, কেননা ইনক্রিজ মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি ডিউ টু স্টিমুলেশন অফ ওই সিম্প্যাথোটো অ্যাড্রেনাল সিস্টেম, ঠিক আছে। মায়োকার্ডিয়াল যে কন্ট্রাক্টিলিটিটা সেই কন্ট্রাক্টিলিটিটা বেড়ে যাবে, বেশি জোরে হার্টটা কন্ট্রাক্ট করবে, ঠিক আছে, কেননা ওই সেই অ্যাড্রেনালিনের জন্য, হ্যাঁ, অ্যাড্রেনালিন আর তোমার ওই বিটা অ্যাড্রেনার্জিক রিসেপ্টারের জন্য, ঠিক আছে। আর ডিউ টু ডিক্রিজ টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স কি না আমাদের পেরিফেরিতে যে ব্লাড ভেসেলগুলো আছে সেই ব্লাড ভেসেলের যে রেজিস্ট্যান্সটা কমে যাবে, ঠিক আছে। সেই রেজিস্ট্যান্সটা কমে গেলে তখন তোমার ভিনাস রিটার্নটা বেশি হবে, এবার ভিনাস রিটার্ন যত বেশি হবে তত আমাদের তোমার স্ট্রোক ভলিউমটা বাড়বে, ঠিক আছে। তারপর দেখো টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স এখানে কী হচ্ছে না এখানে তোমার এটাও কমে যাচ্ছে, টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সটা কমে যাচ্ছে। কেন কমছে? কারণ ওই যে স্কেলেটাল মাসেলে ভ্যাসোডাইলেশন হচ্ছে, হ্যাঁ, আর স্কিন আর
তোমার ভ্যাসোডাইলেশন অফ আর্টেরিওলস ইন স্কেলেটাল মাসেল আর স্কিনেও হচ্ছে, কারণ স্কিনে যখন আমরা এক্সারসাইজ করছি তখন বডি হিট জেনারেট হচ্ছে এবং সেই বডি হিট জেনারেট যেটা হচ্ছে সেটাকে লুজ করতে হবে, তবেই বডিটা কুল ডাউন করবে, ঠিক আছে। তার জন্য স্কিনের যেসব ব্লাড ভেসেলগুলো আছে সেগুলো ভ্যাসোডাইলেশন হচ্ছে। ওকে, আচ্ছা, ব্লাড প্রেশারে কী হচ্ছে দেখো, ব্লাড প্রেশারও বেড়ে যাচ্ছে, হ্যাঁ, ইনক্রিজ সিস্টোলিক অ্যান্ড পালস প্রেশার ডিউ টু ইনক্রিজ কার্ডিয়াক আউটপুট। তো কার্ডিয়াক আউটপুট বাড়লেও অটোমেটিক্যালি ব্লাড প্রেশার বাড়বে। আর ডায়াস্টোলিক প্রেশার কেন বাড়ছে, কেননা টোটাল যে পেরিফেরাল রেজিস্ট্যান্স সেটা কমে যাচ্ছে বলে ডায়াস্টোলিক প্রেশারটা বাড়ছে, সেটা কমে যাচ্ছে, তার জন্য তোমার যে ভিনাস রিটার্ন সেই ভিনাস রিটার্নটা বেশি হবে এবং তার জন্য ডায়াস্টোলিক প্রেশারটা আমাদের বাড়বে। ওকে, আচ্ছা, এবার দেখো এন্ড ডায়াস্টোলিক ভলিউম। এন্ড ডায়াস্টোলিক ভলিউম মানে হচ্ছে ডায়াস্টোলের শেষে যে ভলিউম অফ ব্লাডটা হার্টে আছে সেটাকে আমরা বলছি এন্ড ডায়াস্টোলিক ভলিউম। তো এটা কি হবে না, এটার কোনো চেঞ্জ হবে না। কেননা বলছে যে ডিক্রিজ ফিলিং টাইম অ্যাট কার্ডিয়াক রেট ইজ কম্পেনসেটেড, হ্যাঁ, অ্যাট হাই কার্ডিয়াক রেট। দেখো, হার্টটা যখন খুব ফাস্ট বিট করছে তখন কিন্তু হার্টটা ফিল হওয়ার সময় পাচ্ছে না, ঠিক আছে। যখন হার্টটা খুব ফাস্ট বিট করছে তখন ওকে তো টাইম দিতে হবে যে ব্লাডটা এসে পড়বে, সেই টাইমটা কিন্তু কমে যাচ্ছে, কারণ এত তাড়াতাড়ি ও বিট করছে, ঠিক আছে, রেটটা বেড়ে গেছে। ওকে, তো ইট ইজ কম্পেনসেটেড বাই ইনক্রিজ ভিনাস প্রেশার, ঠিক আছে। কারণ ওই যে আমাদের টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্সটা কমে যাচ্ছে এবং তার জন্য যে ইনক্রিজ যে ভিনাস রিটার্নটা হচ্ছে, তার জন্য যে ইনক্রিজ ভিনাস যে প্রেশারটা বাড়ছে, তার জন্য এটা কম্পেনসেট করে দিচ্ছে, ঠিক আছে। হার্ট রেট বাড়লেও আমাদের ফিলিংয়ের টাইম না থাকলেও যেহেতু খুব বেশি পরিমাণ ব্লাড ফেরত আসছে, হ্যাঁ, বিকজ অফ ডিক্রিজ ইন টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স, হ্যাঁ, আর একটা আছে ডিক্রিজ ইন্ট্রাথোরাসিক প্রেশার, ঠিক আছে। এই দুটোর জন্য কী হচ্ছে, ভিনাস রিটার্নটা প্রচণ্ড পরিমাণে বেড়ে যাচ্ছে, ঠিক আছে। তো হার্ট রেট বাড়লেও আমার ফিলিং টাইম কমে গেলেও কিন্তু যেহেতু আমার ভিনাস রিটার্ন মানে ব্লাড বেশি করে ভেনের মাধ্যমে হার্টে ফিরে আসছে, হ্যাঁ, তার জন্য কী হচ্ছে না, এই যে আমার এন্ড ডায়াস্টোলিক ভলিউম, এই এন্ড ডায়াস্টোলিক ভলিউমটা অপরিবর্তিত থাকছে, আনচেঞ্জ থাকছে, ঠিক আছে। আচ্ছা, ব্লাড ফ্লো টু হার্ট অ্যান্ড মাসেলে কী হচ্ছে না, এটা ইনক্রিজ করে যাচ্ছে। আমরা দেখলাম যে কেন আমাদের বাড়ছে, ইনক্রিজ মাসেল মেটাবলিজম প্রডিউস ইনস্ট্রিনজিক ভ্যাসোডাইলেশন হচ্ছে, ভ্যাসোডাইলেশন হলে তোমার মাসেলে তোমার ব্লাড ফ্লো বেড়ে যাবে, ঠিক আছে। আর এডেড বাই ইনক্রিজ কার্ডিয়াক আউটপুট তোমার বেড়ে যাচ্ছে, আর ইনক্রিজ ভ্যাসকুলার রেজিস্ট্যান্স ইন ভিসেরাল অর্গান, যেসব অন্যান্য যেসব অর্গানগুলো আছে তাদের রেজিস্ট্যান্সগুলো বেড়ে যাচ্ছে, ঠিক আছে। যেমন আমরা দেখলাম যে স্প্ল্যাঙ্কনিক যে ব্লাড ভেসেলগুলো আছে বা রেনাল ব্লাড ভেসেলগুলো আছে সেগুলোই তোমার ভ্যাসো কনস্ট্রিকশন হয়, তাদের রেজিস্ট্যান্সটা বেড়ে যাচ্ছে, তো ব্লাড কম যাচ্ছে, ঠিক আছে। তাহলে হার্ট আর মাসেলে বেশি পরিমাণে ব্লাড যাবে, অন্যান্য জায়গায় ব্লাড কিন্তু কম যাবে। যেমন দেখো নেক্সটটা ব্লাড ফ্লো টু ভিসেরাল অর্গান মানে ওই হার্ট আর মাসেল ছেড়ে অন্যান্য যেসব অর্গানগুলো আছে যেগুলো আমাদের অত প্রয়োজন না এক্সারসাইজের সময়, সেখানে কী হচ্ছে না, ব্লাড ফ্লোটা কমে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, ব্লাড ফ্লো টু স্কিন বেড়ে যাচ্ছে, কেননা ওই যে হিট জেনারেট হচ্ছে, এই হিটটাকে আমার মানে বাইরে বার করে দিতে হবে, শরীরের বাইরে বার করে দিতে হবে। সেটা একমাত্র কীভাবে হবে, স্কিনে যেসব ব্লাড ভেসেলগুলো আছে সেখানে ব্লাড ফ্লোটা বাড়িয়ে দিতে হবে এবং সে কী করবে, ওই স্কিনের ব্লাডটা কী করবে না, বডি হিটটাকে নিয়ে বাইরে ও বার করে দেবে, ঠিক আছে। আর ব্লাড ফ্লো টু দ্য ব্রেন এটা আনচেঞ্জ থাকে, কেননা অটো রেগুলেশন অফ সেরিব্রাল ব্লাড ভেসেল, যে সেরিব্রাল ব্লাড ভেসেল আছে তারা অটো রেগুলেশনের মাধ্যমে একটা কনস্ট্যান্ট সেরিব্রাল ব্লাড ফ্লো মেনটেন করে যায়। তাহলে এইগুলো হচ্ছে দিস আর দ্য কার্ডিওভাস্কুলার চেঞ্জেস ডিউরিং মডারেট এক্সারসাইজ। ওকে, আচ্ছা, চলো এবার নেক্সট দেখে নিই। আচ্ছা, নেক্সট দেখো, এখানে খুব সুন্দর একটা ফ্লো চার্ট দিয়ে বোঝানো আছে যে কী হচ্ছে, মানে সার্কুলেটরি চেঞ্জেস কী হচ্ছে ডিউরিং এক্সারসাইজ। আমরা দেখছি যে কী হচ্ছে না, প্রথমে হচ্ছে তোমার স্কেলেটাল মাসেল অ্যাক্টিভিটি, হ্যাঁ, এক্সারসাইজ হলে স্কেলেটাল মাসেল অ্যাক্টিভিটি বেড়ে যাবে। এই স্কেলেটাল মাসেল অ্যাক্টিভিটি বেড়ে গেলে কী হবে, ইমপ্রুভ ভিনাস রিটার্ন হবে, ঠিক আছে। মানে স্কেলেটাল মাসেল অ্যাক্টিভিটি বাড়লে, হ্যাঁ, হার্টের যে ব্লাডটা ফিরে আসছে সেই ব্লাডটা ফিরে আসা বেড়ে যাবে, সেটাকে আমরা বলছি ভিনাস রিটার্ন, হার্টে যে ব্লাডটা ফিরে আসছে, ঠিক আছে। এবার কী হচ্ছে না, সিম্প্যাথোটো অ্যাড্রিনাল সিস্টেম মানে সিম্প্যাথেটিক সিস্টেমটাও অ্যাক্টিভেটেড হচ্ছে এক্সারসাইজের সময়। তারা কী করছে, তারা হার্ট রেটটাকে বাড়িয়ে দিচ্ছে, স্ট্রোক ভলিউমটা বাড়িয়ে দিচ্ছে, এই দুটো মিলে কী করছে, কার্ডিয়াক আউটপুটকে বাড়িয়ে দিচ্ছে। কার্ডিয়াক আউটপুট বেশি হলে ব্লাড ফ্লো টু স্কেলেটাল মাসেল বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এবার স্কেলেটাল মাসেল অ্যাক্টিভিটির জন্য আমাদের যে স্কেলেটাল মাসেলের যেসব ব্লাড ভেসেলগুলো আছে সেগুলোর ভ্যাসোডাইলেশন হচ্ছে, ওকে। স্কেলেটাল মাসেলের যে আছে সেগুলো ভ্যাসোডাইলেশন হচ্ছে, আর অন্যান্য ভিসেরার যেসব অর্গানগুলো আছে তাদের ভ্যাসো কনস্ট্রিকশন হচ্ছে, ওকে। আর এছাড়াও কী হচ্ছে না, খুব জোরে আমরা নিঃশ্বাস নিই, ওই জন্য ডিপার
ব্রিদিং হচ্ছে। তো এই অ্যাডজাস্টমেন্টগুলো আমাদের ডিউরিং এক্সারসাইজ হয়ে থাকছে। আচ্ছা, চলো এখানে দেখে নিই। এখানে খুব সুন্দর আমাদের যে কার্ডিয়াক আউটপুটটা আছে, সেই কার্ডিয়াক আউটপুটে রেস্টিংয়ের সময় আর এক্সারসাইজের সময় কার্ডিয়াক আউটপুটের কত পার্সেন্ট কোন অর্গানে যায় সেটা দেখানো হয়েছে। দেখো, রেস্টিংয়ের সময় দেখাচ্ছে যে 20 to 25% অফ দ্য কার্ডিয়াক আউটপুট। রেস্টিংয়ের সময় কার্ডিয়াক আউটপুট কত থাকে? 5 লিটার্স পার মিনিট। কিন্তু এক্সারসাইজের সময়, হেভি এক্সারসাইজের সময় কার্ডিয়াক আউটপুট কত হয়ে যাচ্ছে? দেখো, 25 লিটার পার মিনিট। ঠিক আছে, তাহলে এবার যখন রেস্টিংয়ের সময় দেখো 20 to 25% অফ দ্য কার্ডিয়াক আউটপুট কোথায় যাচ্ছে না, এই আমাদের ডাইজেস্টিভ যেসব অর্গানগুলো আছে সেই ডাইজেস্টিভ অর্গানে ডিস্ট্রিবিউট হচ্ছে। ঠিক আছে, আর এক্সারসাইজের সময় দেখো ওটা কমে কত হয়ে যাচ্ছে? 3 to 5%। তার মানে কি, এই যে ডাইজেস্টিভ সিস্টেম অর্গানগুলো এক্সারসাইজের সময় অপ্রাসঙ্গিক, ঠিক আছে, এরা হচ্ছে ইররেলিভেন্ট, এদের কাজ করার কোনো প্রয়োজন নেই। এক্সারসাইজে কে কাজ করবে? মাসেল কাজ করবে, সোজা কথা। ঠিক আছে, তাই কী হচ্ছে না, এক্সারসাইজের সময় ওদের পার্সেন্টেজ অফ কার্ডিয়াক আউটপুটটা কমে যাচ্ছে, বা ডিস্ট্রিবিউশন আর কি, ঠিক আছে, অফ ব্লাড কমে যাচ্ছে। তারপর নেক্সট হচ্ছে 4 to 5% অফ দ্য কার্ডিয়াক আউটপুট হার্টে যাচ্ছে। হার্টে কোথায় যাচ্ছে না, হার্টে আমরা জানি করোনারি ব্লাড ভেসেল যেগুলো আছে, সেই করোনারি ব্লাড ভেসেলের সার্কুলেশনে 4 to 5% আমার ব্লাড চলে যাচ্ছে ডিউরিং রেস্টে। এবং দেখো, এটা অপরিবর্তিত থাকছে, কেন? করোনারি সার্কুলেশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই করোনারি সার্কুলেশনের দ্বারা হার্টের যে টিস্যুগুলো আছে সেই টিস্যুগুলো নিজেরা নিউট্রিশন পাবে। ক্লিয়ার? হার্টের তো কার্ডিয়াক মাসল সেল দিয়ে তৈরি, তো কার্ডিয়াক মাসল সেলগুলো তো অক্সিজেন দরকার, নিউট্রিয়েন্ট দরকার। তো সেখানে যদি আমরা কম্প্রোমাইজ করি তাহলে তো হার্টটা বিট করতে করতে ফট করে বন্ধ হয়ে যেতে পারে। তো ওই জন্য দেখো, এটা অপরিবর্তিত থাকছে, 4 to 5% রেস্টিংয়ে থাকছে, আবার 4 to 5% অফ কার্ডিয়াক আউটপুট ডিউরিং হেভি এক্সারসাইজও থাকছে। তারপর দেখো, কিডনিতে দেখো, কিডনিতে কী হচ্ছে না, রেস্টিংয়ে 20% অফ দ্য কার্ডিয়াক আউটপুট রেস্টিং স্টেটে কিডনিতে যায়, 20% অফ দ্য ব্লাড, ঠিক আছে, টোটাল সার্কুলেশনে। কিন্তু দেখো, হেভি এক্সারসাইজের সময় এটা কমে হয়ে যাচ্ছে 2 to 4%, ঠিক আছে। তারপর দেখো, এই স্কেলেটাল সিস্টেমে বোনসে 3 to 5% অফ দ্য ব্লাড ডিউরিং রেস্টিং যায়, কিন্তু ওটা কমে কত হয়ে যাচ্ছে এক্সারসাইজের সময়? 0.5 থেকে 1% অনলি, ঠিক আছে। এবার দেখো, ব্রেনের ক্ষেত্রে দেখো, রেস্টিং স্টেটে ব্রেনে 15% অফ দ্য কার্ডিয়াক আউটপুট, মানে 15% অফ আর টোটাল সার্কুলেশন ব্রেনে যায়, ঠিক আছে। কিন্তু ওটা এক্সারসাইজের সময় কী হয়ে যাচ্ছে না, ওটা অনলি 3 to 4% ব্লাড ব্রেনে যাচ্ছে, ঠিক আছে। তারপর দেখো, স্কিনের ক্ষেত্রে কী হচ্ছে না, স্কিনের ক্ষেত্রে এটা 4 to 5% যায়, কিন্তু এই স্কিন আর মাসেলে কী হচ্ছে না, ওকে, স্কেলেটাল মাসেল নেক্সট হচ্ছে, এটা স্কেলেটাল মাসেল হবে। স্কেলেটাল মাসেল কি হচ্ছে, রেস্টিং স্টেটে 15 to 20% অফ দ্য সার্কুলেশন যাচ্ছে, ঠিক আছে, আর স্কিনে যাচ্ছে 4 to 5%, ঠিক আছে। এবার এক্সারসাইজের সময় কী হচ্ছে না, 80 to 85% অফ দ্য সার্কুলেশন অফ কার্ডিয়াক আউটপুট কোথায় চলে যাচ্ছে না, মাসেলে আর স্কিনে। ক্লিয়ার? তাহলে আমরা দেখে নিলাম ডিস্ট্রিবিউশন অফ কার্ডিয়াক আউটপুট তোমার কীরকম হচ্ছে। তাহলে এর থেকে বোঝা যাচ্ছে যে মানে সার্কুলেটরি যে চেঞ্জগুলো হচ্ছে সেটা কিসের জন্য হচ্ছে না, আমাদের মাসেলগুলোকে, ওয়ার্কিং মাসেলগুলোকে আমাকে অক্সিজেন দিতে হবে। অক্সিজেন দিলে তারা এনার্জি পাবে, এনার্জি পেলে তারা কন্ট্রাক্ট করবে। তো মোদ্দা কথা হচ্ছে এইটাই। আচ্ছা, নেক্সট চলো দেখে নিই। নেক্সট হচ্ছে আমরা দেখবো হচ্ছে রেসপিরেটরি কী চেঞ্জ হয় ডিউরিং এক্সারসাইজ। ওকে, আচ্ছা, এক্সারসাইজের সময় কী হচ্ছে না, মাসেলের যে রেসপিরেশন সেটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে। মাসেলের বেশি করে অক্সিজেন দরকার, ঠিক আছে, এবং বেশি করে অক্সিজেন কেন দরকার? কেননা মাসেল নিচে এটিপি তৈরি করবে। ওকে, এই এটিপিটা মাসেলের যে মাইটোকন্ড্রিয়াগুলো আছে সেই মাইটোকন্ড্রিয়াগুলো এটিপি তৈরি করবে। এই এটিপিকে ইউজ করে অ্যাক্টিভ মায়োসিন কন্ট্রাকশনে মাসেল কন্ট্রাকশন হবে। তার জন্য মাসেল সেলের যে রেসপিরেশনটা সেটা বেড়ে যাচ্ছে, সেলুলার রেসপিরেশন অফ দ্য স্কেলেটাল মাসেল সেটা বেড়ে যাচ্ছে। আর একটা কী জিনিস পাচ্ছে না, কার্বন ডাইঅক্সাইড পাচ্ছে, কারণ মাসেলের মধ্যে তোমার যেহেতু মেটাবলিজম বেড়ে যাচ্ছে, মেটাবলিজম বাড়ার জন্য কার্বন ডাইঅক্সাইড হচ্ছে মেটাবলিজমের বাই প্রোডাক্ট, তো সেই কার্বন ডাইঅক্সাইডের লেভেলটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে। এবার দেখো, ব্রেন কী করছে না, ব্রেন ডিটেক্টস ইনক্রিজিং লেভেলস অফ কার্বন ডাইঅক্সাইড, এ সিগনাল ইজ সেন্ড টু দ্য লাংস টু ইনক্রিজ ব্রিদিং। এই যে মাসেল যে কার্বন ডাইঅক্সাইড বেশি করে তৈরি করছে মেটাবলিজমের জন্য, এই কার্বন ডাইঅক্সাইডটা কোথায় চলে আসছে? ব্লাডে চলে আসছে, এবং ব্লাড থেকে এটা চলে যাচ্ছে ব্রেনে, ঠিক আছে। আর ব্রেনে আমাদের কী আছে, কেমো রিসেপ্টার আছে, সেন্ট্রাল কেমো রিসেপ্টার তোমরা পড়েছো। তো সেই সেন্ট্রাল কেমো রিসেপ্টার্সগুলো এই যে তোমার ইনক্রিজিং লেভেল অফ কার্বন ডাইঅক্সাইড, মানে কার্বন ডাইঅক্সাইড লেভেলটা বেড়ে গেছে, এটাকে সেন্স করে কী করে না, লাংস বা যে রেসপিরেটরি মাসেলসগুলো আছে সেগুলোকে সিগন্যাল পাঠায়,
ঠিক আছে, কী সিগনাল পাঠায় না, টু ইনক্রিজ দ্য ব্রিদিং, দ্য ডেপথ অ্যান্ড রেট অফ ব্রিদিং, ঠিক আছে। তারপর কী হচ্ছে, তো এই সিগন্যালের রেসপন্স কী হচ্ছে, ব্রিদিং রেট অ্যান্ড দ্য ভলিউম অফ এয়ার ইন ইচ ব্রেথ ইনক্রিজেস, দিস মিনস দ্যাট মোর গ্যাসিয়াস এক্সচেঞ্জ উইল টেক প্লেস, ঠিক আছে। আমাদের এই ব্রিদিং রেট আর ভলিউম অফ এয়ার কেন বাড়াতে হচ্ছে, কেননা আমাদের বেশি পরিমাণ, মূল কথা হচ্ছে বেশি পরিমাণ অক্সিজেন মাসেলগুলোকে দাও, ঠিক আছে। বেশি পরিমাণ অক্সিজেন মাসেলগুলোকে কে নিয়ে যাবে, ব্লাড নিয়ে যাবে, তাহলে ব্লাডে আমাকে অক্সিজেন লোড করতে হবে। ব্লাডে কী আছে, আরবিসি আছে, আরবিসির মধ্যে হেমোগ্লোবিন আছে, হেমোগ্লোবিন অক্সিজেনটাকে নেবে কোত্থেকে নেবে না, ওই অ্যালভিওলাসগুলো থেকে নেবে অক্সিজেনটা, অ্যালভিওলার অক্সিজেনটাই তো চলে আসবে ব্লাডে। তাহলে গ্যাসিয়াস এক্সচেঞ্জটা যাতে বেশি করে হতে পারে তার জন্য আমাকে বেশি করে অ্যালভিওলার এয়ার ভেতরে নিতে হবে, অ্যাটমসফিয়ার থেকে বেশি পরিমাণে অ্যালভিওলার এয়ার নিতে হবে। এবং এই অ্যালভিওলার এয়ারের পরিমাণটা আমি কীভাবে বাড়াবো, আমি ব্রিদিং রেট আর তোমার ডেপথ অফ ব্রিদিং এই দুটো জিনিস বাড়িয়ে আমি অ্যালভিওলার এয়ারের পরিমাণটাকে আমি বাড়াতে পারবো। যেমন অক্সিজেনের পরিমাণটা আমি বাড়িয়ে নিলাম, এই অক্সিজেনটাই চলে আসবে গ্যাসিয়াস এক্সচেঞ্জের দ্বারা, এই অক্সিজেনটাই সার্কুলেশনের মধ্যে চলে আসবে, ঠিক আছে। এবার কি দেখো, এবার ব্রেন আরও কী করছে না, দ্য ব্রেন অলসো টেলস দ্য হার্ট টু বিট ফাস্টার, যেটা আমরা দেখলাম আগে, সো দ্যাট মোর ব্লাড ইজ পাম্প টু দ্য লাংস ফর গ্যাসিয়াস এক্সচেঞ্জ। শুধু আমার রেট অ্যান্ড ডেপথ অফ ব্রিদিং বাড়ালেই হবে না, সাইমালটেনিয়াসলি আমাকে কী করতে হবে না, হার্টকেও বলতে হবে যে তার যে আউটপুট, সে আউটপুটটা বাড়াতে, যাতে বেশি করে অক্সিজেনেটেড ব্লাডটা আমাদের সারা শরীরে ছড়িয়ে যেতে পারে এবং ওয়ার্কিং মাসেলসে সেগুলো পৌঁছে যেতে পারে, ঠিক আছে। সো মোর অক্সিজেনেটেড ব্লাড গেটস টু দ্য মাসেল অ্যান্ড মোর কার্বন ডাইঅক্সাইড ইজ রিমুভড, ঠিক আছে। তাহলে আলটিমেটলি আমার যেটা দরকার এক্সারসাইজের সময়, যে বেশি করে অক্সিজেন ডেলিভার করা আর বেশি করে কার্বন ডাইঅক্সাইড রিমুভ করা, সেইটা আমার অ্যাচিভ করা হলো। ওকে, চলো এবার নেক্সট দেখে নিই কী হচ্ছে। নেক্সট দেখো, এখানে আমাদের একটা ফ্লো চার্ট দেওয়া আছে, এই ফ্লো চার্টটায় বোঝানো আছে খুব সুন্দর করে যে কীভাবে আমাদের রেসপিরেটরি সিস্টেমটা কন্ট্রোল করা হয় ডিউরিং সাবম্যাক্সিমাল এক্সারসাইজ, ঠিক আছে। আচ্ছা, এটা কীভাবে হয় না, তোমরা দেখো এই স্কেলেটাল মাসেলে কী আছে না, কেমো রিসেপ্টার আছে আর মেকানো রিসেপ্টার আছে, ঠিক আছে। কেমো রিসেপ্টার মানে কি, কেমো রিসেপ্টার হচ্ছে তোমার ওই যেগুলো হচ্ছে মাসেলে যেসব ল্যাকটিক অ্যাসিড ফ্যাসিড জেনারেটেড হয় সেইগুলোকে ওরা সেন্স করতে পারে, ঠিক আছে। আর মেকানো রিসেপ্টার তো জানো কি, মেকানো রিসেপ্টার হচ্ছে তোমার ওই মাসেল স্পিন্ডেল আছে, গলগি টেন্ডন অর্গান আছে, হ্যাঁ, এইসবগুলো আছে, ওগুলো হচ্ছে মেকানো রিসেপ্টার। ওকে, তো সেইগুলো স্টিমুলেটেড হয়ে তারা কী করে না, তারা ইম্পালসটা কোথায় পাঠায় না, তারা তোমার মেডালাতে যে রেসপিরেটরি কন্ট্রোল সেন্টার আছে, সেই রেসপিরেটরি কন্ট্রোল সেন্টারে তারা ইম্পালসটা পাঠায়, ঠিক আছে। এবার আরেকটা কোথা থেকে ইম্পালস পায়, এই রেসপিরেটরি সেন্টারগুলো আরও কোত্থেকে ইম্পালস পায় না, এই যে আমাদের একটা ভেন্টিলেশনটা ইনক্রিজ করার যে ড্রাইভটা থাকে ডিউরিং এক্সারসাইজ, সেটা কী করে না, সেটা হায়ার ব্রেন সেন্টার্সকে স্টিমুলেট করে, তারা আবার কী করে না, মেডালা যে রেসপিরেটরি সেন্টারটা আছে তাকে স্টিমুলেট করে, ঠিক আছে। এছাড়া যেসব পেরিফেরাল কেমো রিসেপ্টারগুলো আছে, পেরিফেরাল কেমো রিসেপ্টার আমরা জানি কোথায় আছে, ওই হার্টের কাছাকাছি থাকে পেরিফেরাল কেমো রিসেপ্টার, ঠিক আছে। হার্টের যে ব্লাড ভেসেলগুলো আছে না, যেগুলো ক্যারোটিড আর্টারি, হ্যাঁ, ক্যারোটিড সাইনাস, হ্যাঁ, আউটিক বডি, তো ওখানে পেরিফেরাল কেমো রিসেপ্টার্সগুলো থাকে, তারা কী করে না, তারা এবার সেন্স করে যে কার্বন ডাইঅক্সাইডের কনসেন্ট্রেশন বা অক্সিজেনের PO2 এগুলো সেন্স করে তারা এই রেসপিরেটরি সেন্টারটাকে স্টিমুলেট করে, এবং এই রেসপিরেটরি সেন্টার এবার কী করবে, রেসপিরেটরি মাসেলকে সিগন্যাল পাঠাবে টু ইনক্রিজ দ্য রেট অ্যান্ড ডেপথ অফ ব্রিদিং। ক্লিয়ার? তাহলে এক্সারসাইজে আমার রেট অ্যান্ড ডেপথ অফ ব্রিদিংটা এভাবে বেড়ে যাবে। আচ্ছা, এখানে দেখো, এখানে আমরা কী দেখছি না, কার্বন ডাইঅক্সাইড, হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড প্রচুর পরিমাণে তৈরি হচ্ছে, মাসেলগুলো এক্সারসাইজ মেটাবলিজম বেড়ে গেছে, মাসেলে কার্বন ডাইঅক্সাইড প্রচুর পরিমাণ জেনারেট হচ্ছে। এই কার্বন ডাইঅক্সাইড কিন্তু আলটিমেটলি আমাদের স্কেলেটাল মাসেলের যে রিসেপ্টার কেমো রিসেপ্টারগুলো আছে সেগুলোকে স্টিমুলেট করছে, বা পেরিফেরাল কেমো রিসেপ্টার যেগুলো আছে সেগুলোকে স্টিমুলেট করছে, কারণ ব্লাডও কার্বন ডাইঅক্সাইডের লেভেলটা বেড়ে যাচ্ছে, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে, এবং তারা এই পেরিফেরাল কেমো রিসেপ্টারগুলোকে স্টিমুলেট করছে, স্কেলেটাল মাসেলের কেমো রিসেপ্টারগুলোকে স্টিমুলেট করছে, করে তারা রেসপিরেটরি সেন্টারটাকে আলটিমেটলি স্টিমুলেট করছে, রেসপিরেটরি সেন্টারটা রেসপিরেটরি মাসেলকে সিগন্যাল পাঠাচ্ছে একটু বেশি করে কন্ট্রাক্ট করার জন্য। এটা বেশি করে কন্ট্রাক্ট করলে তোমার রেট অ্যান্ড ডেপথ অফ ব্রিদিংটা বেড়ে যাবে। ওকে, আচ্ছা, এবার দেখো কী কী চেঞ্জেস হয় রেসপিরেশনে। একটা হচ্ছে এফেক্ট অন পালমোনারি ভেন্টিলেশন, হ্যাঁ। সেকেন্ড হচ্ছে এফেক্ট অন অক্সিজেন ডিফিউজিং ক্যাপাসিটি ইন লাংস, ঠিক আছে। এফেক্ট অন VO2 ম্যাক্স, মানে রেট অফ অক্সিজেন, ম্যাক্সিমাম অক্সিজেন কনজামশান, এটা বেড়ে যায়। আর এফেক্ট অফ কনজামশন অফ অক্সিজেন, ঠিক আছে, যেটাকে আমরা বলি অক্সিজেন ডেপথ, আর এফেক্ট অন রেসপিরেটরি কোশেন্ট। তো এই চেঞ্জগুলো এক্সারসাইজের সময় আমাদের রেসপিরেটরি চেঞ্জেসগুলো আমরা দেখতে পাই, ঠিক আছে। তো এখানে দেখো, এখানে
বোঝানো হচ্ছে যে কী হচ্ছে, হোয়াট হ্যাপেন্স ডিউরিং এক্সারসাইজ। প্রথমে হচ্ছে কী হচ্ছে না, ব্রিদিং রেট আর রেসপিরেশনটা ইনক্রিজ করে, এটা তো আমরা দেখলাম। হ্যাঁ, আন্ডার নর্মাল কন্ডিশন কত না 12 ব্রেথস পার মিনিট হচ্ছে অ্যাভারেজ হচ্ছে আমাদের অ্যাডাল্ট রেসপিরেশন রেট হচ্ছে 12 ব্রেথস পার মিনিট, ঠিক আছে। হাই ইন্টেন্সিটি এক্সারসাইজে এটা কত হয়ে যায় না 35 to 40 ব্রেথস পার মিনিট, ঠিক আছে। কারণ বেশি অ্যামাউন্ট অফ আমার অ্যালভিওলার এয়ার নিতে হবে, তার জন্য আমাকে রেট অফ ব্রিদিংটা বাড়িয়ে দিতে হবে, ঠিক আছে। টাইডাল ভলিউম কি, টাইডাল ভলিউম হচ্ছে ইন্সপিরেশান, ইচ ইন্সপিরেশান আর ইচ এক্সপিরেশান আমি কত অ্যামাউন্ট অফ হাওয়া নিচ্ছি আর কত অ্যামাউন্ট অফ হাওয়া ছাড়ছি, সেটা হচ্ছে টাইডাল ভলিউম। তো সেটা হচ্ছে নর্মালি হচ্ছে অ্যাভারেজ ভ্যালু হচ্ছে 0.5 লিটার্স পার মিনিট। প্রত্যেক মিনিটে 0.5 লিটার আমি ইন্সপায়ার করি, প্রত্যেক মিনিটে 0.5 লিটার আমি এক্সপায়ার করি। এটা হাই ইন্টেন্সিটি এক্সারসাইজে দেখো কত হয়ে যাচ্ছে 4 to 5 লিটার্স পার মিনিট, মাই গড, কারণ কত গুণ বেড়ে যাচ্ছে দেখো এক্সারসাইজে। হ্যাঁ, আচ্ছা, ভেন্টিলেশন কী হচ্ছে না, ভেন্টিলেশনও ইনক্রিজ করে যাচ্ছে, কারণ এই টাইডাল ভলিউম ইন্টু নাম্বার অফ ব্রেথস পার মিনিট যদি আমরা মাল্টিপ্লাই করি সেটাই হচ্ছে ভেন্টিলেশন। তো অ্যাট রেস্ট হচ্ছে এটা 7.5 লিটার্স পার মিনিট। হাই ইন্টেন্সিটি এক্সারসাইজে দেখো 150 লিটার পার মিনিট, মানে কতটা পরিমাণ বেড়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, ভাইটাল ক্যাপাসিটি, যেটা ভাইটাল ক্যাপাসিটি হচ্ছে আমাদের লাংস যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটিটা কিন্তু অপরিবর্তিত থাকছে, ঠিক আছে। লাংসের অ্যাজ সাচ মরফোলজিক্যাল কোনো চেঞ্জ হচ্ছে না, ওকে। আমার তো মানে কী বলছি, সাময়িক চেঞ্জ হচ্ছে, এক্সারসাইজের জন্য একটা অ্যাকিউট রেসপন্স হচ্ছে রেসপিরেটরি সিস্টেমে, ঠিক আছে। আমার কিন্তু কোনো লং টার্ম চেঞ্জ হচ্ছে না, ওই জন্য ভাইটাল ক্যাপাসিটিটা কিন্তু সেম, কেননা দিস লাং ভলিউম রিমেন্স দ্য সেম ডিউরিং অ্যাকিউট এক্সারসাইজ সেশন। হ্যাঁ, আর অ্যাজমা হলে এটা কমে যায়, ভাইটাল ক্যাপাসিটিটা কমে যায়, আমরা জানি রেসপিরেটরি ডিজিজে ভাইটাল ক্যাপাসিটিটা কমে যায়। আর অক্সিজেন আপটেকটা কী হচ্ছে, এটা বেড়ে যায়, ঠিক আছে। কেননা অ্যাট রেস্ট অ্যাভারেজ অক্সিজেন কত, দ্য অ্যাভারেজ অ্যামাউন্ট অফ অক্সিজেন দ্যাট অ্যান ইন্ডিভিজুয়াল ক্যান টেক ইন দ্য বডি ইজ 3 to 4 ml পার কেজি পার মিনিট, ঠিক আছে। 1 কেজি অফ আমাদের বডি টিস্যু 3 থেকে 4 ml প্রত্যেক মিনিটে আমাদের অক্সিজেন কনজিউম করে, কিন্তু এইটা বেড়ে কত হয়ে যাচ্ছে দেখো, একটা সাবম্যাক্সিমাল এক্সারসাইজে এটা বেড়ে হয়ে যাচ্ছে 30 to 50 মিলিলিটার পার কেজি পার মিনিট, তার কত পরিমাণ বেড়ে যাচ্ছে, ওকে। আচ্ছা, এবার দেখো এইখানে আমরা দেখেছি যে মাইনিউট ভেন্টিলেশনের কী চেঞ্জ হচ্ছে, ওকে। এই দেখো এরকম ইনি যে দৌড়চ্ছেন, এই দৌড়তে কী হচ্ছে দেখো, টাইডাল ভলিউমটা কী পরিমাণ বেড়ে যাচ্ছে আমরা দেখেছি আগে। হ্যাঁ, আর এইদিকে দেখো, এইদিকে হচ্ছে মাইনিউট ভেন্টিলেশন হচ্ছে এক্স অ্যাক্সিসে আছে, আমরা দেখেছিলাম 150 লিটার পার মিনিট হয়ে যাচ্ছে। হ্যাঁ, যেটা 7.5 লিটার্স পার মিনিট নর্মালি হয়, সেটা 150 লিটার হয়েছে, এখানে দেখো 60, হয়তো আরও বেড়ে যাবে, ওকে। আর টাইডাল ভলিউমটা দেখো কী পরিমাণ বেড়েছে, যেটা 500 ml পার মিনিট হয়, সেটা কত পরিমাণ বেড়ে গেছে দেখো। তো এই গ্রাফটায় খুব সুন্দর করে এই জিনিসটা বোঝানো হয়েছে, ওকে। আচ্ছা, তারপর দেখো অক্সিজেন কনজাম্পশন আমরা দেখেছি, আমরা আগে বলেছি যে অক্সিজেন আপটেকটা বেড়ে যায়। হ্যাঁ, তো রেস্টিং স্টেটে আমাদের রেসপিরেটরি রেট, হার্ট রেট, স্ট্রোক ভলিউম আর অক্সিজেন কনজাম্পশন সব কিছুই নর্মাল থাকে। হ্যাঁ, রেস্টিং স্টেটে থাকে। যখন এক্সারসাইজটা স্টার্ট করা হয় তখন কী হচ্ছে না, অক্সিজেন কনজাম্পশনটা প্রথমে বাড়ে, ঠিক আছে। এবং এইটা প্রাইমারিলি অ্যানারোবিক। হ্যাঁ, আর পরে আলোচনা করবো অ্যানারোবিক আর এরোবিক কী। অ্যানারোবিক হচ্ছে ইন অ্যাবসেন্স অফ অক্সিজেন, হ্যাঁ, আর এরোবিক হচ্ছে ইন প্রেজেন্স অফ অক্সিজেন। তো প্রথমে যখন এক্সারসাইজ শুরু হয় তখন হচ্ছে প্রথমেই তো আমরা অত অক্সিজেন নিতে পারি না, তো প্রথমে অ্যানারোবিক সিস্টেমটা কাজ করে আমাদের যে এটিপিটা সেটা যোগান দেয়। পরবর্তীকালে যখন আমরা অক্সিজেনটা নিতে শুরু করি ভালোভাবে, তখন এইটা এরোবিক রেসপিরেশন হয়ে যায় এবং তারা এরোবিক রেসপিরেশনের দ্বারা মাসেলগুলো তখন এটিপি জেনারেট করে, ঠিক আছে। এই হচ্ছে তফাৎ। আচ্ছা, স্টেডি স্টেট কি, স্টেডি স্টেট হচ্ছে যখন অ্যাক্টিভিটিটা মানে এক্সারসাইজটা যখন এরোবিক হয়ে যায়, মানে তখন আর অ্যানারোবিক সিস্টেম কাজ করে না, আমরা ভালো মতো অক্সিজেন নিতে পারছি এবং সেই অক্সিজেনের দ্বারা আমাদের সমস্ত যে এনার্জি, সেই এনার্জিটা আমরা পাচ্ছি, ঠিক আছে। এবং স্টেডি স্টেটে তোমার ব্রিদিং রেট, হার্ট রেট অ্যান্ড অক্সিজেন কনজাম্পশন একটা স্টেবিলাইজ করে যায়, একটা ফ্ল্যাট মানে একটা পার্টিকুলার নির্দিষ্ট রেটে চলতে থাকে, ঠিক আছে। আর রিকভারি ফেজ আছে, রিকভারি ফেজে কী হচ্ছে না, ব্রিদিং রেট, হার্ট রেট অ্যান্ড অক্সিজেন কনজাম্পশন এগুলো আবার রেস্টিং লেভেলে চলে আসে, ঠিক আছে। এই গ্রাফটায় বোঝানো হয়েছে দেখো। হ্যাঁ, এই গ্রাফটায় দেখো, এই যে রেস্ট, তারপর হচ্ছে এক্সারসাইজ স্টার্ট করেছে, তারপর স্টেডি স্টেট অ্যাচিভ করেছে, আর রিকভারিতে আবার সব ফিরে আসছে, ঠিক আছে। অক্সিজেন কনজাম্পশন অ্যাট রেস্ট অ্যান্ড বিগিনিং, স্টেডি স্টেট অ্যান্ড রিকভারি ফেজেস অফ এক্সারসাইজ, এটা দেখানো হয়েছে। আচ্ছা, নেক্সট চলে এসো। লাস্ট যে রেসপিরেটরি যে চেঞ্জটা হয় সেটা হচ্ছে অক্সিজেন ডিফিউশনে কী হয়। হ্যাঁ, তো অক্সিজেন ডিফিউশন তো বাড়তেই হবে। অক্সিজেন ডিফিউশন যদি না বাড়ে, অক্সিজেন ডিফিউশন মানে কি, অ্যালভিওলাস থেকে অক্সিজেন কীভাবে পালমোনারি ক্যাপিলারিতে আসবে, ঠিক আছে, সেটাই তো অক্সিজেন ডিফিউশন ক্যাপাসিটি, ঠিক আছে। তো এক্সারসাইজের সময় কী হচ্ছে, আমাদের শরীর 20 টাইমস মোর অক্সিজেন লাগবে আমাদের মাসেলসগুলো, ঠিক আছে। তো এইটা কীভাবে অ্যাচিভ করা হয়, এই ক্যাপিলারি যে পালমোনারি ক্যাপিলারিগুলো আছে তারা এটা কীভাবে অ্যাচিভ করে, কারণ পালমোনারি ক্যাপিলারিগুলোই তো আলটিমেটলি অক্সিজেনটাকে নিয়ে আসবে, ঠিক আছে, আমাদের হার্টে নিয়ে আসবে, হার্ট থেকে তোমার বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাবে। তো ওটা কীভাবে হচ্ছে না, ইনক্রিজ ডিফিউশন ক্যাপাসিটি, ঠিক আছে।
ডিফিউশন ক্যাপাসিটি অফ অক্সিজেন মানে ওই যে অ্যালভিওলার যে এপিথেলিয়াল যে সেলগুলো আছে সেই এপিথেলিয়াল সেল থেকে অক্সিজেনের ডিফিউশন টু দ্য পালমোনারি ব্লাড ভেসেল, এই ডিফিউজিং ক্যাপাসিটিটা বেড়ে যাবে, মানে খুব তাড়াতাড়ি হ্যাঁ ডিফিউশন রেটটা বা ডিফিউজিং অ্যাবিলিটি ক্যাপাসিটিটা বেড়ে যাবে। ঠিক আছে, এটা কেন হচ্ছে? কেন ইনক্রিজ সারফেস এরিয়া অ্যান্ড ক্যাপিলারিজ, হ্যাঁ সারফেস এরিয়াটা বেড়ে যাবে আর ক্যাপিলারি এও পরিমাণও বেড়ে যাবে। ঠিক আছে, আর দ্য ব্লাড রিচেস অক্সিজেন স্যাচুরেশন কুইকলি। অক্সিজেন স্যাচুরেশন কি না, হিমোগ্লোবিনের আমরা জানি যে 100% স্যাচুরেশন হয় না, 98% মতো স্যাচুরেটেড থাকে। তো এই স্যাচুরেশন লেভেলটা খুব তাড়াতাড়ি, অক্সিজেন স্যাচুরেশন লেভেলটা হিমোগ্লোবিনের খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখি কী হয়। নেক্সট হচ্ছে যে রেসপিরেটরি কোশেন্টের ওপর কী এফেক্ট আছে না, রেসপিরেটরি কোশেন্টটা কি? ইট ইজ দ্য রেশিও বিটুইন ভলিউম অফ CO2 ইভোল্ট অ্যান্ড দ্য ভলিউম অফ অক্সিজেন কনজিউম। কতটা কার্বন ডাইঅক্সাইড লিবারেটেড হচ্ছে আর কতটা অক্সিজেন আমরা নিচ্ছি, তার যে রেশিওটা সেটা হচ্ছে আমাদের রেসপিরেটরি কোশেন্ট। এটাকে বলা হয় রেসপিরেটরি এক্সচেঞ্জ রেশিও বলা হয়। এই নর্মাল ভ্যালু হচ্ছে 0.8, কিন্তু এক্সারসাইজে দেখা যাচ্ছে যে এই রেসপিরেটরি কোশেন্টটা 1.5 থেকে 2 ইনক্রিজ করে দেয়। ওকে, তাহলে এই হচ্ছে তোমাদের টপিক কালকের অ্যাসাইনমেন্টের জন্য।